যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় নেই, S-400 কিনবেই তুরস্ক। চীনে বিবিসি নিষিদ্ধ করায় যুক্তরাষ্ট্রের নিন্দা। রাত্রিকালীন যুদ্ধের মহড়া চালিয়ে চমকি দিল ইরান। সৌদিতে নারীর ক্ষমতায়ন পুরোপুরি মিথ্যা। মিয়ানমারের পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে আবারও সংঘর্ষ, আহত 3। মিয়ানমারের $4 কোটি সহায়তা প্রত্যাহার USAIDর। মালয়েশিয়ায় সবার আগে টিকা নেবেন প্রধানমন্ত্রী মহিউদ্দিন। বিশ্বের বৃহত্তম মসজিদ নির্মাণ করবে মিশর। এবং $114 কোটি লোকসান গুনল টুইটার। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকিতে পিছু হটবে না তুরস্ক। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা কিনবেই। সম্প্রতি একথা জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল TRT-কে দেওয়া সাক্ষাৎকারে এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, রাশিয়ার কাছ থেকে S-400 কেনার বিষয়ে নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না আঙ্কারা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। ইব্রাহিম কালিন বলেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে আলোচনার পরিবেশ রয়েছে, তবে দ্রুতই তা থেকে কোনো ফলাফল আসবে না, এমনকি আশা করা ঠিক না। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অনেক নীতিকে পরিবর্তন আনলেও তুরস্কের S-400 কেনার বিষয়ে একই নীতি অনুসরণ করেছেন। সম্প্রতি বাইডেন প্রশাসন অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা থেকে তুরস্ককে সরে আসতে হুমকি দিয়েছেন। ন্যাটো জোটভুক্ত প্রথম দেশ হিসেবে রাশিয়ার কাছ থেকে S-400 সংগ্রহ করছে তুরস্ক। 2017 সালে এ ধরনের 4টি ব্যবস্থা কেনার জন্য মস্কোর সঙ্গে $520 কোটি চুক্তি করে আঙ্কারা। 2019 সালের জুলাই মাসে সেগুলো সরবরাহ শুরু করেছে রাশিয়া, যে প্রক্রিয়া এখনও চলছে। মার্কিন সরকার 2017 সাল থেকেই রাশিয়ার কাছ থেকে তুরস্কের S-400 কেনা আটকানোর চেষ্টা করছে। ওয়াশিংটনের দাবি, এই চুক্তির মাধ্যমে তুরস্ক রাশিয়ার হাতে বিশাল অঙ্কের অর্থ তুলে দেওয়ার পাশাপাশি ন্যাটো জোটের সামরিক প্রযুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তবে তুরস্ক ও রাশিয়া উভয়ই যুক্তরাষ্ট্রের এই দাবি প্রত্যাখ্যান করেছেন। আঙ্কারা বলছে তারা কোনোভাবেই রাশিয়ার সঙ্গে করা এই চুক্তি বাতিল করবে না। চীনে বিবিসি নিষিদ্ধ করার পদক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর চীনের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এটি গণমাধ্যমের কণ্ঠরোধের বৃহৎ পরিকল্পনারই অংশ। চীন কেবল টিভির পাশাপাশি ইন্টারনেটেও বিবিসি নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্য চীনের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল CGTN-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করার সপ্তাহখানেকের মাথায় পাল্টা ব্যবস্থা হিসেবে বিবিসির সম্প্রচার নিষিদ্ধ করল বেইজিং। করোনাভাইরাস মহামারী উইগুর সম্প্রদায়ের উপর নির্যাতনের যেসব প্রতিবেদন সাম্প্রতিক সময় বিবিসি প্রকাশ করেছে সেগুলো সমালোচনা করে চীন এই নিষেধাজ্ঞার আরোপ করেছে। এদিকে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করার চীনের এই পদক্ষেপকে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অগ্রহণযোগ্য পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্য। আইন ভঙ্গের অভিযোগে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ সংস্থা চীনের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল CGTN-এর সম্প্রচার লাইসেন্স বাতিল করে। চীনের চলচ্চিত্র টেলিভিশন ও বেতার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, বিবিসির প্রতিবেদনে চীনের সম্প্রচার নীতিমালার মারাত্মক লঙ্ঘন ঘটেছে। এই নীতিমালায় বলা হয়েছে, সংবাদ হতে হবে সত্য ও নিরপেক্ষ। চীনের জাতীয় স্বার্থের জন্য যা ক্ষতিকর হওয়া চলবে না, সেই শর্ত পূরণে বিবিসি এই প্রতিবেদন ব্যর্থ হয়েছে বলে চীনের ভাষ্য। এই প্রতিক্রিয়ায় বিবিসি এক বিবৃতিতে বলেছে, চীন সরকারের সিদ্ধান্তে তারা হতাশ। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব চীনের পদক্ষেপের সমালোচনা করে একই গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অগ্রহণযোগ্য পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সফলভাবে রাত্রিকালীন মহড়া করে চমকে দিয়েছেন। এই মহড়ার নাম দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16। বৃহস্পতিবার দিনে শুরু হয়ে রাতভর চলে এই মহড়া। IRGC বলছে, মহড়ার লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। IRGCর পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর বলেছেন, আমরা আগেও রাত্রিকালীন মহড়া করেছি, তবে এত বিশাল পরিসরে মহড়ার আয়োজন এই প্রথম। তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে সেখানে ভয়াবহ যুদ্ধের এক বাস্তব পরিস্থিতি তৈরি করা হয়েছিল। সেখানে ব্যাপকভাবে হেলিকপ্টার, ড্রোন ও কামানের ব্যবহার করা হয়। পদাতিক বাহিনীর বিভিন্ন শাখার মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এই মহড়া চালানো হয়। হেলিকপ্টারগুলো থেকে কল্পিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর আরও বলেন, ইরানি বিশেষজ্ঞদের তৈরি রাত্রিকালীন যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করে মহড়া চালানো হয়েছে। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রতিটি পর্ব সম্পূর্ণ হয়েছে। গত 10 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের 42তম বিজয়ের বার্ষিকী উদযাপন করা হয়। বিপ্লবের 43তম দিনে যাত্রার প্রথম দিনে এই মহড়ার আয়োজন করা হয়।
প্রায় ৩ বছর পর অবশেষে মুক্তি পেয়েছেন সৌদি আরবের আলোচিত নারী অধিকার কর্মী লুজাইন আল হাতলুল। গত বুধবার তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা। এর মাত্র একদিন পরেই সংবাদ সম্মেলনে এসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে রীতিমতো তুলোধুনো করলেন লুজাইনের দুই বোন লিনা ও আলিয়া। তাদের অভিযোগ, সৌদি আরবের নারীর ক্ষমতায়নের বিষয়টি পুরোপুরি মিথ্যা। সেখানে সত্যিকারে কোনো সংস্কার হয়নি। মানুষ এখন আগের চেয়েও বেশি চাপে রয়েছে। সবখানে যুবরাজ সালমান ভীতি বিরাজ করছে। লুজাইন আল হাতলুল প্রথম খবরের শিরোনামে উঠে আসেন 2014 সালে। সে সময় গাড়ি চালিয়ে সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। তখন নারীদের গাড়ি চালানোর বিষয়ে কড়া নিষেধাজ্ঞা ছিল সৌদিতে, যদিও পরবর্তীতে গাড়ি চালানো সহ বেশ কিছু বিষয়ে নারীর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু এর কিছুদিন আগে বেশ কয়েকজন নারীর সঙ্গে গ্রেফতার করা হয় লুজাইনকে। তারা মূলত নারীদের গাড়ি চালানোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। 2018 সালের 15 মে গ্রেফতার হন লুজাইন আল হাতলুল। এরপর টানা 1001 দিন কারাভোগ করতে হয়েছে তাকে। তার বিরুদ্ধে সৌদি রাজনৈতিক পদ্ধতি পরিবর্তন এবং জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। গত বছরের ডিসেম্বরে লুজাইন আল হাতলুলকে প্রায় 6 বছরের কারাদণ্ড দেন সৌদি আরবের একটি আদালত। এই ঘটনায় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার শিকার হয়েছে সৌদি সরকার। মাত্র সপ্তাহখানেক আগেই নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদিতে নারী অধিকার পরিস্থিতি উন্নয়ন এবং নারী সমাজকর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপরই লুজাইন মুক্তি পাওয়ায় বাইডেনকে কৃতজ্ঞতা জানিয়েছেন লিনা ও আলিয়া। অবশ্য বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে লিনা আল হাতলুল তার বোনকে মুক্ত না করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, লুজাইন মুক্ত নন, তিনি শর্ত সাপেক্ষে ছাড়া পেয়েছেন। মুক্তির শর্ত হিসেবে লুজাইন আল হাতলুল অন্তত 5 বছরের জন্য বিদেশে যেতে পারবেন না। তার দুই বোন জানিয়েছেন, মুক্তির শর্ত লঙ্ঘন করতে পারে আশঙ্কায় লুজাইন আপাতত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্টও দেবেন না। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে শুক্রবার আবারও সহিংসতা হয়েছে। এদিন দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাউলামিনে শহরে পশ্চিম পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 3 জন। স্থানীয় এক রেড ক্রস কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। গত 1 ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ হচ্ছে। রাজপথে নেমে আসছে বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। বিক্ষোভ দমনে পুলিশ কঠোর হয়ে উঠতে শুরু করেছে। সেনা অভ্যুত্থানের দিনেই নির্বাচিত নেত্রী অং সান সুচি সহ ঊর্ধ্বতন নেতাদের গ্রেফতারের পর বহু বিক্ষোভকারীকেও আটক করা হচ্ছে। 9 ফেব্রুয়ারি বিভিন্ন শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বৃহস্পতিবার বিক্ষোভ ছেড়ে সরকারি কর্মীদেরকে কাজে ফেরার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান মিন অং হ্লা। তবে তাতেও থামছে না বিক্ষোভ। মিন অং হ্লার আহ্বান উপেক্ষা করে শুক্রবার মাউলামিনী শহরের লাখো মানুষ বিক্ষোভে অংশ নেয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। মিয়ানমার রেড ক্রসের কর্মকর্তা কিয়াও মিন্তো আহত 3 জনের একজনের তলপেটে গুলি লেগেছে, বাকি 2 জনের একজন গালে এবং অপরজন বাহুতে গুলিবিদ্ধ হয়। তবে এরপরও বিক্ষোভে আরও মানুষ যোগ দিচ্ছে বলেও জানান তিনি। রেডিও ফ্রি এশিয়ার সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করছে। বিক্ষোভকারীরা পাল্টা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করছে। শুক্রবার ইয়াঙ্গনে শত শত চিকিৎসক তাদের অ্যাপ্রন পরে শেডাগন প্রাগুডা অভিমুখে পদযাত্রা করেন। শহরের আরেক অংশে ফুটবল ভরা ভক্তরা জার্সি পরে সামরিক জান্তার নিন্দা ও ব্যঙ্গাত্মক স্লোগান দেওয়া প্লাকার্ড হাতে বিক্ষোভ করেছে। এদিন রাজধানী নেপিদু, উপকূলীয় শহর দাওয়াই ও কাচিন রাজ্যের রাজধানী মিতকিনাতেও বিক্ষোভ হয়েছে। তরুণ বিক্ষোভকারীরা সেখানে র্যাপ, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেছে। সেনা অভ্যুত্থানের কারণে মিয়ানমারের সরকারকে দেওয়া প্রতিশ্রুতির $4.22 কোটি আর্থিক সহায়তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAID। এক বিবৃতিতে বৃহস্পতিবার USAID জানায়, মিয়ানমার সরকারের কাছে কাজে লাগতো এই অর্থ, কিন্তু সামরিক অভ্যুত্থানের পর দেশটির কর্মসূচি পুনর্মূল্যায়ন করে এই সহযোগিতা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, মিয়ানমারের সামরিক বাহিনীকে সহায়তা করার বদলে দেশটির সুশীল সমাজকে সহায়তা করতে এবং তা জোরদার করতে এসব তহবিল সরিয়ে নেওয়া হবে। অবশ্য দ্বিপক্ষীয় কর্মসূচির আওতায় দেশটির জনগণের জন্য $6.90 কোটি যে আর্থিক সহায়তা অব্যাহত থাকবে বলে USAIDর বিবৃতিতে বলা হয়। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি ভোরে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে রোহিঙ্গা গণহত্যায় অভিযুক্ত সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লার নেতৃত্বাধীন সেনাবাহিনী আটক করা হয়। দেশটির নেত্রী অং সান সুচি ও প্রেসিডেন্ট উইন মিন্ট সহ গত নভেম্বরে নির্বাচিত বেশিরভাগ এমপিকে। মালয়েশিয়ায় সবার আগে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করবেন দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রযুক্তিমন্ত্রী ও জাতীয় কোভিড-19 টিকাদান কর্মসূচির সমন্বয় মন্ত্রী খায়রি জামালউদ্দিন। চলতি মাসের শেষ দিকে মালয়েশিয়ায় কোভিড-19 টিকা কর্মসূচি শুরু করার কথা রয়েছে। দেশটিতে ফাইজারের টিকা, করোনা টিকা
প্রয়োগ করা হবে। দুঃখিত, ফাইজারের তৈরি করোনা টিকা প্রয়োগ করা হবে। বৃহস্পতিবার রাতে দেশটির বার্নামা টিভিতে এক টক শোতে প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেন, ভ্যাকসিন নিরাপদ, জনগণকে এটা বোঝাতে ও আশ্বস্ত করতে সবার আগে ফাইজারের ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী। এর আগে গত 4 ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন জানিয়েছেন, মালয়েশিয়া জাতীয় কোভিড-19 টিকাদান কর্মসূচি চলতি মাসের শেষের দিকে শুরু হবে এবং সরকার দেশের 80% জনগোষ্ঠী বা 2,65,00,000 মানুষকে 3টি ধাপে এই টিকা প্রদানের কাজ শুরু করবে। জনগণকে এই টিকা বিনামূল্যে দেওয়া হবে বলেও সে সময় জানিয়েছেন তিনি। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমস জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রথমভাবে 5 লাখ সম্মুখ সারির করোনা যোদ্ধাকে টিকা দেওয়া হবে। এরপর এপ্রিল থেকে আগস্টে দ্বিতীয় ধাপে ঝুঁকিপূর্ণ গোষ্ঠী 60 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক এবং হৃদরোগ, স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রতিদ্বন্দ্বী ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। এছাড়া মে মাস থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তৃতীয় ধাপে টিকা কার্যক্রম। এই ধাপে 18 বা তারও বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত প্রায় 2,55,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন 936 জন। বিশ্বের বৃহত্তম মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছে মিশর সরকার। দেশটির নতুন প্রশাসনিক অঞ্চলে 750 মিলিয়ন পাউন্ড বাজেটে এটি নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে। মিশরের প্রেসিডেন্ট মুখপাত্র বাসসাম রাদি ফেসবুকে মসজিদ স্থাপনার ছবি সংবলিত এক পোস্ট লিখেছেন, সামরিক রাজধানীর মসজিদটি বিশ্বের সর্ববৃহৎ মসজিদগুলোর একটি হবে। মসজিদের মিনার উচ্চতার 140 মিটার হবে। এতে 1,07,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তিনি জানান, মসজিদে থাকবে অনুষ্ঠান আয়োজনের জন্য সুবিশাল হলরুম, ছেলে মেয়েদের কোরআন শিক্ষার জন্য থাকবে বড় স্থান। এছাড়া প্রায় 3,000-এর বেশি গাড়ি পার্কিং ব্যবস্থাও এতে থাকবে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ প্রকল্পের খবর প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে। তারা এটিকে সরকারি অর্থের অপব্যয় বলে মনে করছেন। কারণ করোনা মহামারীতে মিশরের অর্থনৈতিক দুরবস্থা, চিকিৎসার অভাব ও ক্ষুধা যন্ত্রণায় মানুষ যখন কঠিন পরিস্থিতি পার করছে, তখন এই ধরনের বিলাসী পরিকল্পনা আর্থিক অপচয় হিসেবে মনে করছেন অনেকে। আবার অনেকে বলেছেন, মসজিদটি বিশ্ব দরবারে মিশরের নামকে সমুন্নত করবে। এর আগে গত মাসেও মিশর সরকার ঘোষিত $32 মিলিয়ন কায়রো আই ল্যান্ডমার্ক ও $23 মিলিয়ন ট্রেড লাইন প্রকল্প নিয়েও অনেকে সমালোচনা করে। মহামারী করোনা ভাইরাসের তাণ্ডবে বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে বৈশ্বিক অর্থনীতি। এর প্রভাব পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের উপরও। মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, সান ফ্রান্সিসকো ভিত্তিক এই প্রতিষ্ঠানটি গত বছর $113.60 কোটি লোকসান গুনেছে। সম্প্রতি কোম্পানিটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে 2019 সালে যা মুনাফা ছিল, 2020 সালে তার চেয়ে অনেক বেশি লোকসান হয়েছে টুইটারে। এক বছরের ব্যবধানে খরচ বেড়েছে $369 কোটি, শতাংশের হিসেবে যা 19%। আয় হয়েছে $372 কোটি। টুইটার কর্তৃপক্ষ বলছে, 2021 সালের প্রথম প্রান্তিকে $94 কোটি আয় হবে টুইটারে। বছরের শেষ নাগাদ হবে $104 কোটি। তবে টুইটার মনে করছে, গত কয়েক বছরের তুলনায় টুইটারের সফলতা ও সক্ষমতা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের লোকসান এড়ানো সম্ভব হবে। একই সঙ্গে টুইটার গ্রাহকদের কাছ থেকে অর্থ নেওয়ার ব্যাপারে বেশ কিছু পরিবর্তন আনছে। বেশ কিছু সেবা থেকে টুইটার ফি নেবে। ব্লুমবার্গ বলছে, এক বিবৃতিতে টুইটার জানিয়েছে, নিত্য নতুন পণ্য তৈরি ছাড়াও গ্রাহকদের জন্য কিছু উন্নত সুযোগ সুবিধা করবে টুইটার।